আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা ভালো আছো। 26 তারিখে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। আর হাতে মাত্র 7 দিন বাকি আছে। তো গত পরশু একটা ভিডিও আপলোড করেছিলাম রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে। তো সেইখানে অনেকে রেসপন্স করেছো, হিউজ একটা রেসপন্স পাওয়া গেছে সেই ভিডিওতে। এবং তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া বায়োলজির রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য একটা সাজেশন দেওয়ার জন্য। সো আজকে সেই সাজেশনটাই দিব, যদিও খুব কম সময়। এই লাস্ট সময়ে যে টপিকগুলা অবশ্যই পড়তে হবে শর্ট সিলেবাস থেকে, এবং যেই টপিকগুলা থেকে এই বছর রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন হবে অবশ্যই, এই টপিকগুলা বিগত বছরের কোশ্চিনটা অ্যানালাইসিস করে বের করা হয়েছে। সো বিগত বছরের কোশ্চিনটা থেকে যে টাইপের প্রশ্ন হয়েছিল, এই বছরও সেই টাইপের প্রশ্নগুলাই হবে। তো আসো আমি সাজেশনটা তোমাদেরকে দিই। দেখো, লেখাই আছে সবকিছু। তোমরা বোটানির জন্য যে কাজটা করবা, বোটানির জন্য যে টপিকগুলো পড়বা, শুধুমাত্র টপিকের নামগুলাই বলে দিব, যেহেতু এখন কম সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবা না। যতটুকু না করলেই না, শুধুমাত্র ততটুকুই বলা আছে বিগত বছরের কোশ্চিনের ভিত্তিতে। ওকে, তো কোষ ও এর গঠন থেকে কি কি পড়বা, দেখো কোষ ঝিল্লি, এটা খুব ভালো করে পড়বা। কোষ ঝিল্লি থেকে বিগত বছরগুলোতেও প্রশ্ন হয়েছে। হ্যাঁ, কোষ ঝিল্লি, ফ্লুইড মোজাইক মডেলের আবিষ্কারককে, বা এই টাইপের যে বিষয়গুলো আছে, এখানে লিপিডের পরিমাণটা কত, এই টাইপের বিষয়গুলো পড়বা। এরপরে সাইটোপ্লাজমিক অঙ্গাণু, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বিষয়টা হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণু অনেকগুলো আছে, এর মধ্যে কোনগুলা ভালো করে পড়বা? ক্লোরোপ্লাস্ট, গোলজি বডি, রাইবোজোম, এই তিনটা খুব ভালো করে পড়বা। এরপরে আসো ক্রোমোজোম। ক্রোমোজোমটা পড়তে হবে। ক্রোমোজোমের পরে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে সবই পড়তে হবে। এবং জিন ও জেনেটিক কোড, বিশেষ করে জেনেটিক কোড থেকে প্রশ্ন হয়, সো এটা পড়বা ভালো করে। এরপর আসো কোষ বিভাজন। কোষ বিভাজনের মাইটোসিস খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও মায়োসিসের যে প্রোফেজ 1, এইটা একটা, এই পুরা টপিকটা পড়ছো, খুব বেশি পড়াও না কিন্তু, তার মানে একটা কোশ্চিন কমন তোমার। ওকে, ওই পুরা টপিক পড়লে একটা কোশ্চিন তুমি কমন পাবা ইনশাল্লাহ। এরপর আসো অণুজীব। অণুজীব থেকে তোমার যেটা পড়তে হবে, ভাইরাস ঘটিত রোগ কোনটা, ভাইরাস ঘটিত রোগ বা ভাইরাস ঘটিত রোগ কোনটা, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে, বা কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। তার মানে এই টাইপের যে প্রশ্নগুলা, অর্থাৎ যে রোগগুলা ভাইরাস দ্বারা হয় এবং যে রোগগুলা ব্যাকটেরিয়া দ্বারা হয়, এই বিষয়গুলো ভালো করে পড়বা। এরপর আসো ব্যাকটেরিয়ার গঠনটা পড়তে হবে, ব্যাকটেরিয়ার গঠন থেকে প্রশ্ন আসে। এবং ম্যালেরিয়া পরজীবী জীবন চক্র, এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এখান থেকেও যদি বলা হয় ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানব দেহের যে জীবন চক্রটা, এবং এর মধ্যেও যদি স্পেসিফিক ভাবে করে দেওয়া হয়, সেটা হচ্ছে আরবিসি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখানেও যদি স্পেসিফিক ভাবে করো ভাইয়া, এরিথ্রোসাইটিক সাইজোগনি পড়বা, এরিথ্রোসাইটিক সাইজোগনি। এবং তোমরা দেখবে ম্যালেরিয়াতে একটা ছক আছে, ওই যে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, হ্যাঁ, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভাল, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এখানে একটা ছক আছে না, এই ছকটা ভালো করে পড়বা, এইখান থেকে প্রশ্ন হয়। ওকে, এরপরে আসো পরের অধ্যায়টা হচ্ছে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ পড়লে এখান থেকে ইনশাল্লাহ একটা কোশ্চিন ন্যূনতম কমন পাবা। নগ্নবীজী উদ্ভিদের যা কিছু আছে সব পড়বা। বিশেষ করে নগ্নবীজী উদ্ভিদের যে 10-11টা বৈশিষ্ট্য আছে, কোথায় দিন এসে মানে দিন এসে ক্ষয় না, এরপরে এখানে শস্য কি, শস্য হ্যাপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড, এই বিষয়গুলো পড়বা। এছাড়া ব্যতিক্রম যেগুলো আছে, যেমন ইফিড্রাতে দিন এসে ক্ষয়, এই টাইপের যে ব্যতিক্রমগুলা, এছাড়াও ওই যে জাইলেম ফ্লোয়েম নিয়ে যে বিষয়গুলো আলোচনা করা আছে সেই বিষয়টা পড়বা। এছাড়া সাইকাস পড়বা, সাইকাসের যৌন জননটা পড়বা। স্ট্রোবিলাস, স্ট্রোবিলাস কি, স্ট্রোবিলাসের ভেতরে কি থাকে, মাইক্রোস্পোরোফিলের মাথাকে কি বলা হয়, এই টাইপের বিষয়গুলো পড়বা। ওকে, এছাড়া আবৃতবীজী উদ্ভিদ থেকে অমরবিন্যাস, এস্টিভেশন, এই দুটো গুরুত্বপূর্ণ টপিক পড়বা, এখান থেকেও কমন আসতে পারে। এরপর আসো উদ্ভিদ সারির তত্ত্ব। উদ্ভিদ সারির তত্ত্ব থেকে সবচেয়ে গুরুত্ব সহকারে যদি একটা জিনিস পড়ো, একটা টপিক পড়লে, একটা হচ্ছে সি3 আর সি4 এর মধ্যে পার্থক্য, এখান থেকে বহুতবার প্রশ্ন আসছে। এরপরে আলো, এখান থেকে না সব নবম অধ্যায় তো এটা, তাই না? নবম অধ্যায় থেকে এই টাইপের বিষয়গুলো খুব বেশি আসে। কোন আয়নটা দ্রুত গতিতে শোষিত হয়, এখানে ফটোসিনথেসিসে কোন আলোটা ভালো, পত্ররন্ধ্রে কোন আলোটা
পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে, এই টাইপের প্রশ্নগুলো বেশি হয়, বুঝছো? সো এই আলো রিলেটেড যে কোনো তথ্য, যে কোনো ইনফো ভালো করে পড়বা। এরপরে অচক্রীয় ফটোফসফোরাইলেশন, ওইখানে যে ফটোলাইসিস অফ ওয়াটার বা এই টাইপের যে বিষয়গুলা সেগুলো পড়বা। এবং এটিপি এর হিসাব, গ্লাইকোলাইসিস সবাত শোষণ থেকে এটিপি এর যে হিসাবটা, যেমন গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি তৈরি হয়, 1 অণু NADH2 থেকে কত অণু এটিপি পাওয়া যায়, এই যে হিসাবগুলা, এই হিসাবটা ভালো করে পড়বা ভাইয়া, এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। শুধু রাজশাহী ইউনিভার্সিটি না, আরো অন্যান্য যে কোনো ইউনিভার্সিটিতে এটিপি থেকে প্রশ্ন হয়। এরপর আসো টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যু এবং টিস্যুতন্ত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা তোমরা এটা জানো, ভাস্কুলার বান্ডল এবং মূল ও কাণ্ডের যে অন্তর্গঠন। হ্যাঁ, আমার যারা স্টুডেন্ট আছো তাদেরকে কিন্তু আমি এটা খুব সহজে পড়াইছি, মূল এবং কাণ্ডের অন্তর্গঠন খুব সহজে পড়াইছি এই টপিকটা, ঠিক আছে? সো এইটা খুব ভালো করে পড়বা। এরপর আসো জীব প্রযুক্তি। জীব প্রযুক্তির মধ্যে টিস্যু কালচার থেকে প্রশ্ন আসে। টিস্যু কালচারের কালচার মিডিয়াম কিভাবে তৈরি করতে হয়, কত তাপমাত্রা দিতে হয়, এই টাইপের বিষয়গুলা। এছাড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই যে 3টা লাইন আছে, পরাগধানী অপরাগরেণু থেকে কি করা হয়, হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা হয়, এছাড়া রোগমুক্ত চারা উৎপাদন করা হয় কোন কালচারের মাধ্যমে, এই টাইপের যে বিষয়গুলা, এটা ভালো করে পড়বা টিস্যু কালচার থেকে। এরপরে রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম কয়েকটা এনজাইমের নাম আছে না, এইচপিএ, এইচপিএ2, তারপরে MBO1, এই টাইপের যে কোনটা রেস্ট্রিকশন এনজাইম, কোনটা রেস্ট্রিকশন এনজাইম নয়, এই টাইপের প্রশ্ন করে। এরপরে রিকম্বিনেন্ট ডিএনএ, ইনসুলিন তৈরিতে কোন এনজাইমটা ব্যবহৃত হচ্ছে, জোড়া লাগাইতে কোন এনজাইম, কাটতে কোন এনজাইম, এই টাইপের বিষয়গুলো পড়বা। ওকে, সো রিকম্বিনেন্ট ডিএনএ থেকে এটা পড়বা, ওই টপিকটা। এরপরে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে এখানে যে পর্বগুলো আছে না, পর্ব আর কয়টা আছে, 8টা পর্ব। 8টা পর্বের বৈশিষ্ট্য আশা করি সবাই জানো। তো 8টা পর্ব এবং করডাটা পর্বের যে বেশ কিছু মানে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, যেমন মাস, হ্যাঁ ওই যে ক্যাস, ক্যাস মানে হচ্ছে কন্ডিকটিজ, অ্যাক্টিনোপটেরিজ, সার্কোপটেরিজি, এই বিষয়গুলো ভালো করে পড়বা, ঠিক আছে? তো 9টা পর্ব, 9টা পর্বই ওভারঅল একটু রিভিশন দিবা, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে এইখানে। আচ্ছা, প্রাণীর পরিচিতি থেকে হাইড্রার গঠনটা খুব গুরুত্ব সহকারে পড়বা। হাইড্রার নিডোসাইটের কোষগুলা কি কি, এরপরে হাইড্রার যে বহি এপিডার্মিসের কোষ, এন্ডোডার্মিসে গ্যাস্ট্রোডার্মিসের কোষ, এছাড়া দ্বিস্তরিত হাইড্রা, তাই না? তো 2টা স্তরের মাঝখানে কি থাকে, মেসোগ্লিয়া, এই টাইপের বিষয়গুলা হাইড্রার গঠন থেকে পড়বা। এরপরে ঘাসফড়িং এর রক্ত সংবহন আর শ্বসন তন্ত্র, এই 2টা বিষয়, এবং ঘাসফড়িং এর চোখ। ওকে, রুই মাছ থেকে খুব বেশি প্রশ্ন হয় নাই। পরিপাক ও শোষণ থেকে পিত্তরস, এটা গুরুত্বপূর্ণ। অগ্নাশয়, এখান থেকে তো ওই যে 4টা কোষ, অগ্নাশয়ের যে 4টা কোষ, আলফা বিটা ডেল্টা গামা, এই 4টা কোষ খুব ভালো করে পড়বা। যকৃৎ, যকৃৎ এটাও গুরুত্বপূর্ণ। এবং যদি এনজাইম টপিকটা পড়ো, এনজাইম থেকে কিন্তু একটা প্রশ্ন চলে আসতেও পারে। সো এনজাইম টপিকটা পড়লে ধরে নিতে পারো যে একটা কোশ্চিন কমন। এনজাইম, এনজাইম বলতে বোঝাচ্ছি যে আমাদের এই অধ্যায়টাতে অনেকগুলা গ্রন্থি আছে এবং অনেকগুলা গ্রন্থি থেকে বিভিন্ন রকমের এনজাইম খরিত হয়। তাহলে কোন গ্রন্থি থেকে কোন এনজাইমটা খরিত হয় এবং কোন এনজাইমের কাজ কি, এই বিষয়টা পড়লে একটা এমসিকিউ ইনশাল্লাহ তোমার কমন পাবা এখান থেকে। রক্ত এবং সঞ্চালন, এখান থেকে রক্তের যে কাজ, বিশেষ করে শ্বেত রক্তকণিকা, লিম্ফোসাইট, লিম্ফোসাইট যে অ্যান্টিবডি তৈরি করে, এটাই ভালো করে পড়বা, ঠিক আছে? তো রক্তের কাজ, বিশেষ করে ডাব্লিউবিসি, যেটা ডাব্লিউবিসির কাজটা ভালো করে পড়বা। এরপর ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টরের মধ্যে যে প্রধান 4টা, প্রধান 4টার নাম পড়বা, প্রধান 4টা। এছাড়া রক্ত তঞ্চনকাল কত, রক্তক্ষরণকাল কত, এই সময়গুলো মনে রাখবা। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ডের যে বিষয়গুলো, প্রকোষ্ঠ, তারপরে হৃৎপিণ্ডের আবরণ, হৃৎপিণ্ডে যে পেশি স্তর, এই বিষয়গুলো ভালো করে পড়বা। এছাড়া কার্ডিয়াক চক্র থেকে প্রশ্ন হয়, কার্ডিয়াক চক্রটা ভালো করে পড়বা। এরপরে আসো শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্রর যে পুরা বিষয়টা সেটা ভালো করে পড়বা। এবং অ্যালভিওলাস পড়লে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন ইনশাআল্লাহ কমন চলে আসবে, ঠিক আছে? সো অ্যালভিওলাসটা খুবই গুরুত্ব সহকারে পড়বা।
অ্যালভিওলাসের সংখ্যা কয়টা, শিশু বয়সে কয়টা, 8 বছর বয়সে কয়টা, পূর্ণাঙ্গ বয়সে কয়টা। এরপরে এরপরে অ্যালভিওলাসের কি বলা যায়, অ্যালভিওলাসের যে আবরণটা বা এপিথেলিয়ামটা কি দ্বারা গঠিত। এরপরে ডান ফুসফুস বাম ফুসফুস, ফুসফুস নিয়ে পড়বা, ঠিক আছে, ফুসফুস থেকেও প্রশ্ন হয়, ফুসফুস পড়বা, ফুসফুস। এছাড়া ওই যে অ্যালভিওলাসে কি থাকে বলতো, অ্যালভিওলাসের যে টাইপ 2 কোষ সেখান থেকে সারফেক্টেন্ট খরিত হয়। তাহলে সারফেক্টেন্ট সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে, যেমন কত সপ্তাহ বয়সে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, 23 সপ্তাহ বয়সে। আচ্ছা, এরপরে চলন ও অঙ্গচালনা থেকে পড়বা কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্রের একটা বেসিক ধারণা কিন্তু তোমার থাকতে হবে। সবগুলা কঙ্কালতন্ত্রের যদি নাম নাও জানো, সংখ্যাগুলা, যেমন আমাদের ঊর্ধ্বাঙ্গী মানে অক্ষীয় কঙ্কালে কয়টা হাড় আছে, উপাঙ্গীয় কঙ্কালে কয়টা হাড় আছে, হ্যাঁ, এছাড়া আমাদের কানের কর্ণাস্থি কোনগুলা, কর্ণাস্থির হাড় কয়টা, ঠিক আছে, এই টাইপের বিষয়গুলা। এছাড়া আমাদের মেরুদণ্ড, বিশেষ করে যে কশেরুকার যে হাড়গুলা, কশেরুকার হাড়টা এটা খুব ভালো করে পড়বা। কশেরুকা থেকে কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে। এরপরে তরুণাস্থি, তরুণাস্থি যে 4 ধরনের তরুণাস্থি আছে, এই 4 ধরনের তরুণাস্থিটা পড়বা। ওকে, তাহলে কঙ্কাল তন্ত্রটা খুব ভালো করে পড়লে এখান থেকে একটা কোশ্চিন কমন আসবে, কঙ্কাল তন্ত্রটাই পড়বা ভালো করে। এরপরে জিন তত্ত্ব ও বিবর্তন থেকে সকল ব্যতিক্রম, বিশেষ করে এপিস্টাসিস, কোন জিন বাধা দেয়, কোন জিন বাধা পায়, এই প্রশ্নটা 2-3 বার হয়েছে। এপিস্টাসিস থেকে 2-3 বার প্রশ্ন হয়েছে, বুঝছো। এছাড়া আরো যে ব্যতিক্রম গুলো আছে সেই ব্যতিক্রম গুলো পড়বা ভালো করে, ঠিক আছে। এরপরে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলোর নাম, যেমন হিমোফিলিয়া, রাতকানা, এরপরে মাসকিউলার ডিস্ট্রফি, এছাড়া মায়োপিয়া, টেস্টিকুলার ফেমিনাইজেশন, হাইপারট্রাইকোসিস, এই যে নামগুলা, এই নামগুলা ভালো করে পড়বা, ঠিক আছে ভাইয়া। এরপরে এবিও ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপ থেকেও প্রশ্ন হয়েছে 2-3 বার, সো এবিও ব্লাড গ্রুপটা ভালো করে পড়বা। ওকে, তাহলে এই এই টপিকগুলা যদি ভালো করে পড়ো ভাইয়া, এই টপিকগুলা থেকে ইনশাআল্লাহ তুমি বায়োলজিতে 25টার মধ্যে বেশিরভাগ কোশ্চেনই কমন চলে আসবে। হ্যাঁ, এখন যদি শর্ট সিলেবাস ভাগ্য যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে ফুল সিলেবাস থেকে কোশ্চেন করতে পারে, কিন্তু ফুল সিলেবাসের কথা যেহেতু উল্লেখ করা নাই সার্কুলারে, তো আমার মনে হয় না যে ফুল সিলেবাস থেকে আসলে কোশ্চেনটা করবে, ঠিক আছে। এখন যদি করেই ফেলে তো সেটা সবার জন্যই হবে ভাইয়া, শুধু তোমার একার জন্য না। তো সেইটা নিয়ে তুমি টেনশন করে আর লাভ নাই। তোমার যদি এতদিন শর্ট সিলেবাস পড়াই থাকে, মানে ফুল সিলেবাস পড়া না থাকে, তুমি তো আর কিছু করতে পারবা না, তাই না? ঠিক আছে, তাহলে এই সাজেশনটা ফলো করো, সেই অনুযায়ী পড়ালেখা করো, ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পাবা। সবাই ভালো থাকো ভাইয়েরা, সুস্থ থাকো, টাটা।